আজকে জানতে চলেছেন পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক এবং শক্তিশালী পরমাণু বোমা সম্পর্কে। এই বোমা কতটা ধ্বংসাত্মক তা হাড়ে হাড়ে টের পেয়েছিল জাপান। তবে আজ আপনি টের পাবেন এর শক্তি সম্পর্কে, কারণ আপনার ভাবনার চেয়ে কতটা বেশি শক্তিশালী এই ভিডিওটি দেখলে তা অবশ্যই আশা করি বুঝতে পারবেন। এই বোমা পৃথিবীতে দুইবার ব্যবহার করা হয়েছিল, জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে, তা 1945 সালে। তারপর আজ পর্যন্ত এই বোমা কোনো ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা হয়নি। 6 আগস্ট 1945 সেদিন হিরোশিমার আকাশ থেকে নেমে আসা পরমাণু নামের বিভীষিকা মুহূর্তের মধ্যেই সেই শহরটাকে নরকুণ্ডে পরিণত করেছিল। কয়েক হাজার মানুষ কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারায়, আর যারা বেঁচে ছিল তাদের না বাঁচলেই মনে হয় ভালো হতো। 1 মাসের মধ্যে শুধু হিরোশিমাতেই মারা যায় 1.5 লাখ মানুষ। এর 3 দিন পর অর্থাৎ 9 আগস্ট জাপানের নাগাসাকিতে আবারও বিস্ফোরণ ঘটায় আমেরিকা, এবং এই বিস্ফোরণে মারা যায় প্রায় 80,000 মানুষ। হিরোশিমা এবং নাগাসাকির সেই ক্ষত 79 বছরও কাটিয়ে উঠতে পারেনি জাপান। তবে এই ঘটনার পর থেকে অনেক সময় কেটে গেছে। বর্তমানে আমাদের টেকনোলজি অনেক বেশি ডেভেলপ করেছে। সারা পৃথিবী জুড়ে এই নতুন টেকনোলজি ব্যবহার করে নতুন নতুন হাতিয়ার তৈরি করা হচ্ছে। হিরোশিমা এবং নাগাসাকির বিধ্বংসীকর ঘটনার পরেও আমরা এমন টেকনোলজি ডেভেলপ করে ফেলেছি যেটা হিরোশিমা বোমের চেয়েও কয়েকশো গুণ বেশি শক্তিশালী, যাকে হাইড্রোজেন বা থার্মোনিউক্লিয়ার বোম বলা হয়ে থাকে। আজকে আমরা জানার চেষ্টা করব যে হাইড্রোজেন বোমা আসলে কি, এগুলো নিউক্লিয়ার বোমের চেয়েও কতটা বেশি ডেঞ্জারাস হতে পারে, এবং কিভাবে এই হাইড্রোজেন বোমগুলি কাজ করে। হিরোশিমাতে যে বোমটা ফেলা হয়েছিল সেটা তার 1 মাইল রেডিয়েশনের সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছিল, কিন্তু সেখানে যদি নিউক্লিয়ার বোমের জায়গায় হাইড্রোজেন বোম ব্লাস্ট হতো তাহলে সেটা 1 মাইল নয়, 10 থেকে 15 মাইল রেডিয়েশনের মধ্যে যা যা জিনিস থাকতো সবকিছু বিধ্বংস করে দিত। বর্তমানে পৃথিবীতে নানান দেশের কাছে যতগুলি হাইড্রোজেন বোমা রয়েছে তার টোটাল সংখ্যা প্রায় 10,000-এর কাছাকাছি, যেগুলো মানব জাতিকে এই পৃথিবীর থেকে একেবারে মুছে দেবার জন্য যথেষ্ট। এখন আপনার হয়তো জানতে ইচ্ছে করছে এই বোমাগুলি এত বেশি ডেঞ্জারাস হয় কি করে, এবং এটা থেকে এত বেশি এনার্জি কিভাবে রিলিজ হয়। হিরোশিমাতে যে বোমটা ব্লাস্ট হয়েছিল তার এনার্জি প্রায় 15,000 টন টিএনটি সমান, কিন্তু প্রথম যে হাইড্রোজেন বোমটা ব্লাস্ট হয়েছিল তার এনার্জি 1 কোটি টন টিএনটির সমতুল্য ছিল। হিরোশিমাতে যে বোমটা ব্লাস্ট হয়েছিল অর্থাৎ পারমাণবিক বোমেতে নিউক্লিয়াস ফিউশন পদ্ধতিকে ব্যবহার করা হয়, যেখানে একটা ভারী অ্যাটম ডিভাইড হয়ে এনার্জি প্রডিউস করে। কিন্তু হাইড্রোজেন বোমেতে ইউজ হয় নিউক্লিয়ার ফিউশন, মানে যে প্রক্রিয়ার সাহায্যে সূর্য নিজের এনার্জি প্রডিউস করে। এই ক্ষেত্রে দুইটি আলাদা আলাদা অ্যাটম কম্বাইন্ড হয় এবং তার থেকে তৈরি হয় এনার্জি। যদি ভালো করে দেখতে হয় তাহলে হাইড্রোজেন বোমেতে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন দুটো পদ্ধতিকেই ব্যবহার করা হয়। এই ধরনের নিউক্লিয়ার বোমের থেকে হাইড্রোজেন বোমে কয়েকশো গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে, কখনো কখনো কয়েক হাজার গুণও বেশি শক্তিশালী হতে পারে। কিন্তু তাহলে হাইড্রোজেন বোম কাজ করে কিভাবে? কিভাবে নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন দুটো পদ্ধতিকেই এখানে ব্যবহার করা হয়। থার্মোনিউক্লিয়ার বোম অর্থাৎ হাইড্রোজেন বোমে 3টি আলাদা আলাদা বোম থাকে। এখানে একটা কেমিক্যাল কনভেনশনাল বোম থাকে, যার মধ্যে থাকে একটা ফিশন বোম মানে নিউক্লিয়ার বোম অর্থাৎ যে ধরনের বোম হিরোশিমাতে ব্যবহার করা হয়েছিল, আর তার সাথে থাকে একটা ফিউশন বোম। নিউক্লিয়ার ফিশনের থেকে নিউক্লিয়ার ফিউশন অনেক টাফ প্রসেস। এই প্রসেসটাকে খুব সহজে অ্যাচিভ করা সম্ভব হয় না, কারণ হাইড্রোজেনের দুইটি অণুকে ফিউজ করার জন্য অনেক বেশি টেম্পারেচারের দরকার হয়, যা 100 কোটি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এই টেম্পারেচারকে অ্যাচিভ করার জন্য একটা ফিউশন বোম এর মধ্যে থাকে। হাইড্রোজেন বোমে সবার প্রথমে কেমিক্যাল বোমটা ব্লাস্ট করে, যার ফলে কেমিক্যাল বোমের মধ্যে থাকা নিউক্লিয়ার বোমটাও ব্লাস্ট করে। এবার এই ফিউশন বোমটা ব্লাস্ট হবার পরে যে হিট এবং এনার্জি তৈরি হয় সেটাকে ব্যবহার করে ফিউশন বোমটা হাইড্রোজেনের অণুকে ফিউজ করতে শুরু করে, যার ফলে ফিউশন বোমটাও ব্লাস্ট হয়ে যায়। আর এই ফিউশন বোমটা ব্লাস্ট হবার পরে যে হিট এবং এনার্জি এবং রেডিয়েশন তৈরি হয় সেটা আশেপাশের সমস্ত কিছুকে একেবারে ধ্বংস করে দেয়। আর এই প্রসেসটা এত দ্রুত হয়ে থাকে যে এটাকে আলাদাভাবে কেউ বুঝতেই পারবে না।
মানে চোখের পলক পড়ার সাথে সাথে এটা কয়েক মাইল এলাকাকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এই এত এনার্জি আসে কোথা থেকে? এই বোমাতে এত অ্যাটম ইউজ করা হয়, সেই সংখ্যা বিস্ফোরণের পরে যত অ্যাটম রিলিজ হয় তার থেকে অনেক বেশি। মানে ফিউশন রিয়াকশন হবার পর অ্যাটমের সংখ্যা কমে যায়। আর এখানে কাজে আসে আইনস্টাইনের ফেমাস ইকুয়েশনটা E=mc²। অর্থাৎ বিস্ফোরণের পরে যত অ্যাটম কম হয় তাদের মাস এনার্জিতে কনভার্ট হয়ে যায়। কিন্তু কতটা মাস এনার্জিতে কনভার্ট হয়? হিরোশিমাতে যে বোমটা ইউজ করা হয়েছিল সেখানে মাত্র 500 মিলিগ্রাম মাস এনার্জিতে কনভার্ট হয়েছিল, যেটা একটা কয়েনের 3 ভাগের 1 ভাগ। তবে এখানে ব্যবহার করা হয়েছিল প্রায় 55 পাউন্ড ইউরেনিয়াম। কিন্তু হাইড্রোজেন বোম এর থেকে অনেক বেশি এফিসিয়েন্ট। এখানে প্রায় 1 কোটি মাস এনার্জিতে কনভার্ট করা সম্ভব। কিন্তু তার জন্য বোমেতে প্রায় 140 কেজির মতো হাইড্রোজেন ব্যবহার করতে হবে। আর পৃথিবীতে এরকম মাত্র 6টাই দেশ আছে যার কাছে এত বড় হাইড্রোজেন বোমা রয়েছে। এই দেশগুলো হলো আমেরিকা, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া। বর্তমানে যত নিউক্লিয়ার ওয়েবমেন্ট তৈরি করা হয়ে থাকে তার মধ্যে বেশিরভাগটাই থার্মোনিউক্লিয়ার ওয়েবমেন্ট। কারণ এগুলো অনেক ছোট হয় এবং হালকা হয়, কিন্তু বিস্ফোরণের শক্তি অনেক অনেক বেশি হয়ে থাকে।